এক নাম্বার যে সৃজনশীলটা ছিল, গ নাম্বার উত্তর কত আসছে? এক নাম্বার সৃজনশীলের গ নাম্বার উত্তর কত? ভাবিয়া একের গড় উত্তর কত হয়েছে বলো তো? সৃজনশীল এক নাম্বার। করছি না আমি। করো নাই? না। কেন? দিলাম যে, করার জন্য কি দিলাম এটা। দেখো একের, বলছে যে একের গ এ কি বলছে, পাত্র একের গ্যাসের অণুর সংখ্যা বের করো। অণুর সংখ্যা বের করতে বলছে না? সো তোমাকে কি দেওয়া আছে, কি এক নম্বর পাত্রে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে। চাপ কত দেওয়া আছে? 780 মিলিমিটার মার্কারি। এটাকে কিসে নিতে হবে? এটিএম এ নিতে হবে। সো 760 দ্বারা ভাগ করো, এটিএম এ চলে আসছে। আয়তন দেওয়া আছে এমএল এ, মিলিলিটার। এটা লিটারে বানাবো, লিটার বানাবো 1000 দ্বারা ভাগ করে। আচ্ছা, তারপরে আহ আর এর মান তো কি, 0.0821। এটা থেকে আগে আমরা পি ইকুয়াল টু এন আর টি, এন এর মানটা বের করবো। এন এর মানটা বের করলে আমরা কি করতে পারবো বলো তো? এন এর মানটা বের করতে পারলে আমরা অনুসংখ্যা বের করতে পারবো। এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করব। ঠিক আছে, এন এর মানটা বের করার পরে তাহলে উত্তর বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একের গড় উত্তর কত হয় দেখো, অনুসংখ্যাটা বের করো তো। আমরা কিন্তু পরের সপ্তাহে এক্সাম নিব। সো এগুলা, এগুলো প্র্যাকটিস করাবো, এগুলো থেকেই দিব। আর বাইরে থেকে দিব না তেমন একটা। যেগুলো করাবো সেগুলো থেকেই দিব। আর কোন সময় আমরা ওই যে 0.083 যে ধরি, আর কোন সময় 8.321 ধরি? তুমি ক্লাস করো না ঠিক মতো, এটা হলো একটা প্রমাণ। মনে রাখবা, এটার মানটা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। যখন তুমি আয়তনটা লিটারে নিবা, চাপটা নিবা এটিএম এ, তখন তুমি এই মানটা নিবা। আয়তন কিসে নিবা? লিটারে। চাপ নিবা এটিএম এ। আর 0.831 কখন নিবা? জুল পার মোল পার কেলভিন। যখন তুমি আয়তন নিবা হচ্ছে প্যাসকেলে অথবা নিউটন পার মিটার স্কোয়ারে। আর আয়তন নিবা হচ্ছে মিটার কিউবে। আয়তন কিসে নিবা? মিটার কিউবে। ঠিক আছে। আর চাপ নিবা হচ্ছে প্যাসকেলে অথবা নিউটন পার মিটার স্কোয়ারে। তখন তুমি নিবা 8.31, কারণ এটা জুল। জুলটা হচ্ছে এসআই এককে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে আমরা সবসময় সহজ হবে আমার জন্য এইটা নেওয়া, এইসব অঙ্কে। আর কাজের যে শক্তির যে অঙ্কগুলো আছে না, শক্তির অঙ্কগুলোতে, সেগুলোতে আমরা 8.31 নিব। কাজের ক্ষেত্রে জুল ব্যবহার করি আমরা। ঠিক আছে। আচ্ছা, এখন বলো এখানে পাত্র একে কত হয়েছে অনুসংখ্যাটা? 7.71 into 10 to the power 21। হ্যাঁ, এটা উত্তর। আর এখন ঘ নাম্বার দেখো, বলছে ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, স্টপ কল খোলা অবস্থায় পাত্র এক এবং পাত্র দুই হতে পাত্র তিনে কোন গ্যাসটা আগে পৌঁছাবে। অর্থাৎ পাত্র তিন নাম্বারে কোন গ্যাসটা আগে পৌঁছাবে। এখন এটা বের করা খুবই সহজ। দুইটা পাত্রের কি বের করবা বলো তো? আণবিক ভর। আণবিক ভর। ভেরি গুড, আণবিক ভর বের করলেই আমরা তখন কি করব বলো তো? যে যার আণবিক ভর কম সে হ্যাঁ, আগে ওই যে যাবে। R1/R2
ইকুয়াল টু M2/M1। বের করো M1 আর M2 বের করো। পাত্র এক একটা M1 ধরবা আর পাত্র দুই একটা M2 ধরবা, কত হয় দেখো। একের হচ্ছে 42.1, সরি 42.2। আর দুই হচ্ছে, দুই এখনো করতেছি। 21.05। হ্যাঁ, এখন ইজিলি তোমরা বের করতে পারবা যে কোনটা বেশি হবে, কোনটা তাড়াতাড়ি যাবে, সেটা বোঝা যায়। আচ্ছা, 2 নাম্বার, 2 নাম্বারের যে গ নাম্বার, হ্যাঁ 2 নাম্বার সৃজনশীলের যে গ নাম্বারটা, এটা দেখো কত বেড়েছিল। 14,291 গ্রাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো দুইয়ের গ নাম্বার কিভাবে করবা। ভাবিয়া দেখো, এখানে কিন্তু কি বের করতে হবে, সিলিন্ডার ওয়ানে কত গ্রাম CH4 গ্যাস ধারণ করতে পারবে। তাহলে আগের মতোই সবকিছু, শুধু কি বের করবা, এখানে বড় হাতের M এর মান বের করতে হবে না, কারণ অ্যামোনিয়া মিথেনের তুমি ভর জানোই, অ্যামোনিয়ার ভর জানোই। তোমাকে বের করতে হবে এটা, ছোট হাতের M। ছোট হাতের এমটা বের করো এখান থেকে, দুইয়ের গ। আর ঘ নাম্বারও সহজ, দেখো ঘ নাম্বারও তুমি এইটা বের করবা, ছোট হাতের M বের করবা। বের করার পরে তোমাকে বুঝতে হবে যে কোনটা অধিক উপযোগী, সিলিন্ডার দুই সিলিন্ডার একের তুলনায় কি অধিক গ্যাস ভর বহন করে কিনা, এটা দেখো আগে। দুইটার M এর মান বের করো। গ নাম্বারে বের হয়েছিল কত, 14,291 সামথিং গ্রাম। আর ঘ নাম্বারে কত বের হয় দেখো। ঘ নাম্বারে কত বের হয়। ঘ নাম্বারটা কত বেরিয়েছে এম এর মান এখানে বলো। সিলিন্ডার দুই এরটা। 6,286.59 গ্রাম। হ্যাঁ, দেখো আগেরটা বেরোছিল এটা, এখন বেরোছে এটা। এখন যেই সিলিন্ডারটা বেশি গ্যাস বহন করতে পারবে সেটা উপযোগী হবে, স্বাভাবিক। হুম। এইটা একটা রুলস। আরেকটা জিনিস আছে দেখো, কোশ্চেনের নিচে একটা কথা বলা ছিল যে সিলিন্ডার এক 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ATM চাপ, এবং সিলিন্ডার দুই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ATM চাপ সহ্য করতে পারে। তুমি কিন্তু চাপ থেকেও বের করতে পারবা, চাপ থেকেও কিন্তু বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা বলো তো। চাপ থেকে কিভাবে বের করতে পারবা এটা। যার চাপ বেশি
তার হ্যাঁ, মানে সেটা একটু উপযোগী। মনে করো তুমি প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে ধরো 1 নাম্বার যে সিলিন্ডারটা আছে, এখান থেকে তুমি P1/T1 = P2/T2 এই সূত্রটা আছে না, এই সূত্র দিয়ে P2টা বের করবা। P1 কিন্তু দেওয়াই আছে। T1 কত দেওয়া আছে, যে তোমার একটা দেওয়া আছে হলো কত 27 ডিগ্রি, একটা দেওয়া আছে হলো 37 ডিগ্রি, দুইটা তাপমাত্রা দেওয়া আছে। T1ও দেওয়া আছে, T2 দেওয়া আছে, এখান থেকে P2টা বের করবা। আবার 2 নাম্বার সিলিন্ডারের ক্ষেত্রেও একই সূত্র, আমরা কি বের করব, P2। এখানে P2টা হবে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে, কারণ এখানে চাপটা ধরবো কত, চাপটা ধরতে হবে কত বলো তো, 50 ATM। আগেরটা তো 1 নাম্বার সিলিন্ডার 200 ATM ধরছিলাম, এটা ধরবো 50 ATM। তো এখান থেকে আমাদের P2টা বের করবো এখান থেকে। তো দেখবা যে একটার বের হবে হচ্ছে সম্ভবত 206.6 ATM, আর একটা বের হবে হচ্ছে 48.38 ATM। বুঝতে পারছো? এখন চাপ সহ্য করতে পারে বেশি কোনটা বলো? প্রথমটা, তাহলে প্রথমটা ইয়ে হবে। হুম। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা ভর দিয়ে করি তাহলে 1 নাম্বার সিলিন্ডারটা বেশি উপযোগী ছিল, কিন্তু যখন আমরা চাপ দিয়ে করব তখন 2 নাম্বার সিলিন্ডারটা কেন, চাপ দিয়ে গেলে 2 নাম্বারটা কেন হলো, কারণ দেখো ওইখানে কিন্তু সহ্য ক্ষমতা দেওয়া আছে, চাপ দেওয়া আছে যে এতটুকু চাপ সহ্য করতে পারে। প্রথমটা পারে 200 ATM, পরেরটা পারে 50 ATM। এখন 1 নাম্বার সিলিন্ডার কিন্তু বাস্ট হয়ে যাবে, কারণ কি 206 ATM বেরোইছে। ঠিক আছে? কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে প্রথম সিলিন্ডারটা 37 ডিগ্রিতে ব্যবহার করা যাবে না, কত ডিগ্রিতে ব্যবহার করতে হবে, 27 ডিগ্রিতে। 37 ডিগ্রিতে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে এটা 27 ডিগ্রি সেলসিয়াসে। এই জন্য 27 ডিগ্রিতে এটা হচ্ছে ব্যবহারযোগ্য, কিন্তু 37 ডিগ্রিতে ব্যবহারযোগ্য না। কেন? কারণ 37 ডিগ্রিতে ব্যবহার করলে কি হয় বলো তো, 206.6 ATM বের হয়। কিন্তু 27 ডিগ্রিতে তো 200 ATM, 200 ATM এর নিচে ছিল, তখন তার বিস্ফোরিত হইতো না। তাপমাত্রা কমাইলে তখন কি বিস্ফোরিত হইতো, হইতো না, কারণ আমরা 37 ডিগ্রি ধরছি দেখে এটা বিস্ফোরিত ও, হয়ে গেছে। বুঝতে পারছো? জি। তো এত তাহলে পেঁচানো এই দরকার নেই, ক্ষেত্রে তোমরা ভর মূল দিয়ে করো। সিদ্ধান্ত কি? ও আচ্ছা, ঠিক আছে। তোমরা হচ্ছে এত পেঁচানোর দরকার নেই, ভর দিয়ে করে ফেলবে। এখন দেখো 3 নাম্বার যে সৃজনশীলটা আছে না, এটা তোমাদের যে কোনো একটা পরীক্ষায় আসবেই, মানে অর্ধবার্ষিক হোক আর তোমার যেটাই হোক, এরকম একটা প্রশ্ন থাকবেই, বা কুইজ হোক। 3 নাম্বার কোশ্চেনটা লিখে দিলাম এখানে, স্টার দিয়ে দিলাম। 3 নাম্বার কোশ্চেন যে কোনো কলেজে হোক, এতে কম অঙ্ক থাকবেই একটা। দেখো বলছে কত দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে, পরস্পর মিলিত হবে। এখন আমরা কি করব বলতো, একটা প্রান্ত X H3, আর একটা প্রান্ত দেওয়া আছে Y H3। এখন এক্স এর ভর দেওয়া আছে 5, ওয়াই এর ভর দেওয়া আছে 7। 5 নাম্বার ভর কার, মানে সরি পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা। এটা হলো বোরন, আর এটা হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রোজেন। তাহলে এটা কি হবে, NH3, BH3, আর এটা হবে NH3। কারণ 7 নাম্বার হচ্ছে নাইট্রোজেন আর 5 নাম্বার হচ্ছে বোরন, এটা BH3 আর NH3। এতটুকু আমরা বুঝলাম এখান থেকে। এখন আমরা কি করব, যে এই প্রান্ত থেকে এক্স দূরত্বে, এই প্রান্ত থেকে 18 - X দূরত্বে, তাইলে হয়ে গেল। তাহলে এই পাশ থেকে এক্স দূরত্বে, আর এই পাশ থেকে 18 - X দূরত্বে, এতটুকু আমরা লিখলাম। মিলিত হবে গ্যাস দুইটা। সূত্র কোনটা দিবা বলো? সূত্র দেওয়া লাগবে গ্রাহামের ব্যাপন সূত্র।
গ্রামের ব্যবধান সূত্র কি ছিল? R1/R2 = M2/M1। এই যে আর, আর মানে কি বলতো? আর মানে হচ্ছে ছিল কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় আমরা বলতে পারি, ঠিক আছে? এটার একটা সূত্র ছিল দূরত্ব বাই সময়, মনে আছে কিনা? যে L/T, দূরত্ব বাই সময়। তাহলে আমরা এই যে তোমার দূরত্ব, এটাকে আমরা কি ধরছি? আমরা এক প্রান্ত থেকে ধরছি এক্স, X/T। আর আরেক প্রান্ত থেকে ধরছি হচ্ছে 18 - X/T। এই টি কাটা চলে যাবে, টির কোনো কাজ নাই। = M2। M2 মানে কি? M2 হচ্ছে এই প্রান্ত ধরছি, আর M1 ধরছি এই প্রান্ত। তাহলে M2 হবে 17, অ্যামোনিয়ার ভর 17। আর BH3 এটা হচ্ছে কত? 14। এখন টিটি তো কাটা চলে যাবে, টিটি কাটা চলে যাবে, তাহলে কি হয়? X/18 - X = 17/14। এখান থেকে একটা মান আসে, দেখো। রুট ওভার করার পরে দেখো কত আসে এখানে মানটা। 1.1 হবে, তাই না? এখানে এখন কি করবা? আর আর এ গুণ করবা, 18 × 1.1 আর -1.1x = x। পরের লাইনগুলো নিজেরাই করতে পারবা। এখন এক্স এর মানটা কত আসে দেখো। 9.43। 9.43। তাহলে এক প্রান্ত থেকে 9.43 হইলে আরেক প্রান্ত থেকে কত হবে? 18 - 9.43। ঠিক আছে, ভাবিয়া বুঝছো? হ্যাঁ। তাহলে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এটা কিন্তু যে কোনো একটা পরীক্ষায় আসবেই। আর বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে দেখবে এরকম 4-5টা কোশ্চেন পাবা, অনেকগুলা বোর্ডে আসছে। আরেকবার ব্যাক পেজে একবার যান, একবার যান, একটা জিনিস দেখতে। হ্যাঁ, আরেকবার ব্যাক পেজে যান, মানে আগের পেজটাতে। আবার মানে আগের পেজটাতে একবার যান। টেস্ট পেপার। আগের আরে পেজে ভাইয়া মানে আপনি যেখানে দেখাইছেন যে ওইটাই। হ্যাঁ, আচ্ছা। এখন আরেকটা লাস্ট অঙ্ক ছিল 4 নাম্বারটা। এটার মধ্যে কি এটা তো পারবা, তাই না? যে মোট চাপ বের করতে বলছে, এবং বলছে বি এবং সি গ্যাসের পাত্রের যে গ্যাসগুলো আছে এটা কোনটা অধিক হারে ব্যাপিত হবে। তো মোট চাপ তো বের করতে পারবা, ওই যে P = যেটা, ঠিক আছে? মোট চাপটা বের করে ফেলো দেখি। এটা পারবা, খুবই সহজ। বলছে 30 ডিগ্রিতে, 30, ও এটা তো করাইলাম একটু আগে, এটা আর করার দরকার নাই। 30 ডিগ্রিতে বলছে, বুঝছো? প্রথমে তোমরা কি করবা? P = P1/P1V1 + P2V2/V। এখান থেকে এই মানটা বের করবা। পরে কি করবা? ওখানে তাপমাত্রা দেওয়া ছিল 25 ডিগ্রিতে, কিন্তু প্রশ্নে বলছে 30 ডিগ্রিতে বের করতে। তখন কি করবা? P1/T1 = P2/T2। P1 কোনটা হবে? এই যে যেটা বের করতেছো না, এটা P1 হবে। P2 কোনটা হবে? P2 বের করবা। T1 কত? 25 ডিগ্রি, কারণ প্রশ্নে দেওয়া ছিল 25 ডিগ্রি। আর নাম্বারে যখন বলা ছিল তখন ছিল 30 ডিগ্রি। তাহলে এখন যেটা বের করবা সেটা কিন্তু 25 ডিগ্রিতে বের হবে। তখন তোমাকে কি করতে হবে? 30 ডিগ্রিতে বের করতে হবে। এটাই একটু আগে করাইছি যেটা, ওইটাই এরকম একই। আর লাস্টেরটা তো পারবাই, যে আণবিক ভর বের করা। এখন বলো, আমি তোমাদের একটা জিনিস বলছিলাম না, যে যদি তোমার 1.25 এরকম গ্রাম/লিটার দেওয়া থাকে, এটাকে কিভাবে আণবিক ভরে কনভার্ট করা যায় বলো তো? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এবং 1 ATM দেওয়া আছে, এবং ঘনত্ব দেওয়া আছে। এটা দেখো পাত্রটার মধ্যে, 3 নাম্বার পাত্রটাতে দেখো, 4 নাম্বার কোশ্চেনের এটা দেওয়া আছে না? বলো তো এটা কিভাবে কনভার্ট করবো আণবিক ভরে? মনে নাই? ভাবিয়া বলো তো। আবার বলবো নাকি? ভুলে গেছো? আমি তোমাদের বলছিলাম না যে ঘনত্ব দেওয়া থাকলে কিভাবে আণবিক ভর বের করবা? এখানে কি করবা? 0 ডিগ্রি এবং 1 ATM,
এটা মানে কি? এসটিপি, তাই না? কত? এসটিপি, এসটিপি তে আয়তন কত বলো তো? এসটিপি তে আয়তন হচ্ছে 22.4। 22.4। এটা দ্বারা গুণ করবা, শেষ। 1.25 কে গুণ করবা এটা দ্বারা। আর যদি এরকম থাকতো 25°C 1 ATM চাপ, তখন কি করতা? তখন এসটিপি, এসটিপি দিলে হতো না, কিন্তু এসএটিপি দেওয়া লাগতো। 24.789 এটা দ্বারা গুণ করা লাগতো। তাহলে কখন কোনটা দ্বারা গুণ করতে হবে এটা জাস্ট মনে রাখতে পারলে আণবিক ভর বের করা যায়। বেশি কিন্তু কঠিন না। ঠিক আছে? তো তোমাদের একটা লাস্ট টপিক আজকে পড়াই দিই, এটা পড়াইলে আজকে মোটামুটি এই অধ্যায়টা শেষের দিকে চলে যাবে। তখন তোমাদের প্র্যাকটিস করার জন্য সৃজনশীল দিব, অবজেক্টিভ দিব। তারপরে তোমরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে ইনশাল্লাহ আমরা পরীক্ষাটা পরের সপ্তাহে নিয়ে নিব। ঠিক আছে? এখানে কিছু মুখস্থ বিষয় বাকি আছে যেগুলো আমি ক্লাস নিব। ঠিক আছে? এত তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়ার কিছু নাই। একটু কয়দিন পড়ি আগে, 1 সপ্তাহ পড়াশোনা করো, তারপরে পরীক্ষা নিব। আমাদের ক্লাসে পরীক্ষা শুরু। কোথায়? ক্লাসে। হ্যাঁ, পরীক্ষা নিয়ে নিছে এটা। না, 3 তারিখ থেকে শুরু। ও, তোমাদের কুইজ কুইজ। শুরু। আরে ওগুলো তো ইম্পর্টেন্ট না। কুইজ টুইজ তোমরা তো, তুমি তো পারবাই। তোমার তোমার তো এগুলো পড়াইছি। তুমি তুমি হাইস্ট পাবা। হাইস্ট পাওয়ার পরে তোমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি কিভাবে হাইস্ট পাইলা। তখন তুমি বলবা যে কিভাবে পাইছো। ঠিক আছে? তুমি যদি হাইস্ট না পাও, তোমার থাপড়া মুদরা কেমিস্ট্রি বায়োলজিতে। বুঝতে পারছো? আমি 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 বাচ্চা থাকলে। 3 তারিখে তোমাদের যে কুইজ হবে, কেমিস্ট্রি বায়োলজি, তোমাদের যে সিলেবাস, এটা আমাকে বলবা। আমি আবার রিভিশন দিয়ে দিব, দরকার হলে কোশ্চেন সলভ করাই দিব কোনগুলো দিতে পারে। তারপর তোমাকে হাইস্ট পাইতে হবে। যদি না পাও তাহলে কিন্তু দেখো, খবর আছে। দেখো, এখন আমরা পড়বো হচ্ছে অ্যাসিড এবং ক্ষার তত্ত্ব। অ্যাসিড এবং ক্ষার কি? আমরা ছোট থেকে যেটা শিখছি সেটা কি, যে যারা, হ্যাঁ এটাই তো করতে হবে, নাহলে তো লাভ নাই আসলে আলটিমেটলি। সাবা বুঝতে পারছি। দেখো, অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড কাকে বলে? যারা H+ আয়ন দান করতে পারে, মানে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, তারা হচ্ছে অ্যাসিড। আর ক্ষার কাকে বলে? যারা হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে। যারা হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। লোয়েস্ট পাইলে তোমার পড়াবোই না, আর এই বেশি পড়াবো না, বাদ এটা। বুঝতে পারছো? এই বেশি বাদ। আমি পড়তে চাই, কি বলেন ভাই? আমি বায়োলজি শুধু তো আপনার কাছেই পড়ি, আমি অন্য কোথাও পড়ি না। ইংলিশ বায়োলজি এই দুইটা আপনার উপর ডিপেন্ডেন্ট। দেখো, আর হেনিয়াস তত্ত্ব, প্রথমটা হচ্ছে আর হেনিয়াস তত্ত্ব। ওই যে বললো যে লোয়েস্ট পাইলে লোয়েস্ট পাবো, এই জন্য বললাম যদি লোয়েস্ট পাও তাহলে এই বেশি বাদ। আর হেনিয়াস মতবাদ, এত কষ্ট করে পড়ানোর পরও যদি লোয়েস্ট পাও, তাহলে তো আর কিছু করার নাই। আরে আপনার মার্কেট খারাপ করার জন্য না বললাম। মার্কেট খারাপ করার দরকার নেই, মার্কেট আরো ভালো কর। তা নাকি খবর? ও কোথায় পড়ে? বাইরে পড়ে না শুনলাম। ওরা নাকি হুম। মোবাইল দেয় না। হ্যাঁ, হ্যাঁ। ও বলতেছে 2 মাস পরে পড়বে। এখন বললো 2 মাস পরে পড়লে এগুলা কেরা পড়াবে ওরে? আমি বলছি যে 2 মাস পরে ওরা পড়লে। সুপ্রিয়া আর আমার একসাথেই পড়ে। হ্যাঁ, তো 2 মাস পরে আসার দরকার নাই, কারণ এগুলো তো নতুন করে পড়াতে পারবো না আমি। আমার তো ধৈর্য আর নাই। আমার আবার পরীক্ষা 2 মাস পরে। প্রফ প্রফ চলে আসলে তো আমি এত কিছু পড়াইতে পারবো না আসলে। দেখো, আরহেনিয়াস মতবাদের মতে অম্ল কি? অম্ল বা অ্যাসিড কি? অ্যাসিড হচ্ছে যেসব পদার্থ কি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে।
যেসব পদার্থ কি করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তারা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে। আর ক্ষার কি? ক্ষার হচ্ছে যেসব যৌগ জলীয় দ্রবণে কি করে, হাইড্রোক্সিল আয়ন দান করে, তাদেরকে বলা হয় ক্ষারক বা ক্ষার। তাহলে যেসব পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, তারা হচ্ছে অ্যাসিড। যেমন HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড, এরা সবাই হচ্ছে অ্যাসিড আর্হেনিয়াসের মতে। আর ক্ষার কারা? যারা হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে জলীয় দ্রবণে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা। বাইরে পড়ার কারণটা কি? অনলাইনে বুঝে না নাকি মানে মোবাইল দেয় না, কোনটা? জানি না, ওর ফ্রেন্ডদের কারণে মনে হয়, আরো বন্ধু বান্ধব হয়েছে তো সবাই একসাথে পড়ে আর কি। এখন দেখো, ব্রনিস্টেড লাউরির মতবাদ, এটাতে দেখো, ব্রনিস্টেড লাউরির মতবাদ, এই এটা পরে একটু, ব্রনিস্টেড লাউরির তত্ত্ব বা মতবাদ। এখান থেকে একটা জিনিস বোঝার আছে, খুব ভালো মতো বুঝবা, হ্যাঁ? যে অম্ল কি ক্ষার কি। অম্ল কিন্তু আগের মতোই, সংজ্ঞাটা আগের মতোই, অম্লের সংজ্ঞাটা আগের মতোই থাকবে, যে যেই সব পদার্থ কি করে, এখানে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, যে যেই সব পদার্থ কি করতে পারে, হাইড্রোজেন আয়ন দান করতে পারে বা প্রোটন দান করতে পারে, তারা হচ্ছে অম্ল। মানে আগের মতোই একটা কথা, যারা কি করতে পারে, জলীয় দ্রবণে প্রোটন দান করে বা অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। প্রোটন মানে কি? H+ আয়ন প্রোটন দান করতে পারে। কি করতে পারে? প্রোটন দান করতে পারে। আর ক্ষারক কোনটা? যারা প্রোটন গ্রহণ করতে পারে, যারা কি করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারে, তারা হচ্ছে ক্ষারক। প্রোটন গ্রহণ করতে পারে, তার মানে দেখো ক্ষারকের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে কিনা, ক্ষারকের সংখ্যাটা চেঞ্জ হয়ে গেছে কিনা, চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রোটন গ্রহণ করতে পারে যে, সে হচ্ছে ক্ষারক, আর যে দান করতে পারে সে হচ্ছে অম্ল। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা শিখলাম। তাহলে খেয়াল করো, যদি NH3 আর HCl বিক্রিয়া করে, এটা হচ্ছে অম্ল, আমরা দেখে চিনতেছি যে এটা একটা অম্ল, আর এটা হচ্ছে ক্ষারক। এটা আমরা দেখে চিনতেছি, কিভাবে চিনতেছি? ধরো আমি এটা চিনতেছি না এটা ক্ষার, কিন্তু এটা চিনতেছি এটা অম্ল। অম্ল কি করবে? ক্ষারককে H+ দান করবে, তাহলে কি হবে? NH4+ আর ক্লোরিন মাইনাস। এখন এই H+টা কোথায় যুক্ত হইলো? এখানে। তাহলে যার সাথে H+ আয়নটা যুক্ত হইলো, তাকে বলা হয় অনুবন্ধী অম্ল। এটাকে বলা হয় কি? অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল মানে কি? যখন ক্ষারকের সাথে H+ আয়ন যুক্ত হবে, অ্যাসিডের H+ আয়নটা যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে অনুবন্ধী অম্ল। আর এটা হয়ে যাবে অনুবন্ধী ক্ষার। কি হয়ে যাবে এটা? অনুবন্ধী ক্ষার। তাহলে কোনটা অনুবন্ধী অম্ল আর কোনটা অনুবন্ধী ক্ষার, এটা আবার আমি বুঝলাম। তাহলে H+ আয়ন যেখানে যুক্ত হবে সেটাই হচ্ছে অনুবন্ধী অম্ল। ঠিক আছে। এখন তুমি এটা দিয়ে অনেক কিছু ডিফাইন করতে পারো। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, আর একটা ধরো, এই যে এটা, বলো তো, এই যে এটা, উম, বলো তো এইটা কি, এটা কি? Cl মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষার।
আর এইচ অনুবন্ধী থ্রি ক্ষার, হচ্ছে অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল, কারণ এই এইচটা যুক্ত হয়েছে কোথায়, এখানে যুক্ত হয়ে এটা তৈরি করছে। এটা অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল। আর এটা অনুবন্ধী ক্ষার। আচ্ছা, পানি, পানি তাহলে এখানে কি, এটা যদি অ্যাসিড হয়, এটা তাহলে পানিটা হচ্ছে এখানে ক্ষার বা ক্ষারক। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি, H3O+, NH3, H2O, NH4+, এখানে অনুবন্ধী অম্ল কোনটা বলো তো? NH4+। এটা হচ্ছে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল। তাহলে একটু খেয়াল করো, তাহলে এইটা, এইটা ক্ষার নাকি এইটা ক্ষার বলো তো, কোনটা ক্ষার? এই 2 নম্বরে কোনটা ক্ষার, এটা নাকি এটা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া ক্ষার। কারণ কি বলতো, এ কিন্তু H+ দান করছে, আয়ন কিন্তু এটা দান করছে, প্রোটন দান করছে এইটা, সো এটা অম্ল, এটা ক্ষার। ইজি। তাহলে যে H+ দান করবে সে হচ্ছে অম্ল, আর যে H+ নিবে সে হচ্ছে অনুবন্ধী অম্ল। কথাটা বুঝো, যে H+ দান করবে সে হচ্ছে অম্ল, আর যে গ্রহণ করবে সে হচ্ছে অনুবন্ধী অম্ল। আর অনুবন্ধী অম্লটাই কি হয়, ক্ষার হয়। অনুবন্ধী অম্লটাই কি হয়, ক্ষার হয়। এতটুকু মনে রাখলেই হবে। এখন দেখো, যারা উভধর্মী, উভধর্মী মানে কি, এখানে মনে রাখতে, উভধর্মী মানে অ্যামফোটেরিক। উভধর্মী কারা? উভধর্মী বলে বলতে কাদেরকে বোঝায়? যারা অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে। অ্যাসিড ও ক্ষার উভয় হিসেবে কাজ করে, এদেরকে বলা হয় উভধর্মী। এরা হচ্ছে অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক পদার্থ। অ্যামফোটেরিক মানে উভধর্মী। এখন দেখো, কারা উভধর্মী কিভাবে চিনবা? প্রথমত পানি, পানির কথা চিন্তা করো। সে কিন্তু একটা হাইড্রোজেন আয়ন দান করতে পারে, আবার একটা হাইড্রোজেন আয়ন গ্রহণও করতে পারে, দেখছো? তাহলে সে কি, একটা উভধর্মী, তাই না? তাহলে পানি হচ্ছে একটা উভধর্মী। তাহলে পানি হচ্ছে উভধর্মী। আর কোনগুলো উভধর্মী হবে এটা বুঝার টেকনিক হচ্ছে, তোমরা অ্যাসিড ক্ষার চিন্তা করো, ধরো সালফিউরিক অ্যাসিডের কথা, অথবা ফসফরিক অ্যাসিড, অথবা হচ্ছে H2CO3 কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, আরো আরো চিন্তা করো, ধরো আর কি থাকতে পারে। আচ্ছা, এই কটা আগে দেখি। এই কটার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করো, তারা কিন্তু সবাই অ্যাসিড, তারা সবাই অ্যাসিড, এখানে কোনো মতভেদ নাই। কিন্তু যখন সে HSO4 মাইনাস, H2PO4 মাইনাস, HCO3 মাইনাস এটা হয়ে গেল, তখন তার অবধর্মী হয়ে গেল। কিভাবে অবধর্মী হয়ে গেল? তারা একটা হাইড্রোজেন গ্রহণ করতে পারবে, আবার একটা হাইড্রোজেন ত্যাগও করতে পারবে। যদি গ্রহণ করে তাহলে কি হবে, সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে, আর ত্যাগ করলে সালফেট আয়ন হয়ে যাবে। ত্যাগ করলে হয়ে যাবে সালফেট আয়ন, গ্রহণ করলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, ত্যাগ করলে হয়ে যাবে সালফেট আয়ন, SO4 2 মাইনাস। আর এটা দেখো, বাইফসফেট, এটা যখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে তখন হয়ে যাবে ফসফরিক অ্যাসিড, যখন ত্যাগ করবে তখন হবে কি, HPO4 2 মাইনাস, কি হয়ে যাবে, HPO4 2 মাইনাস। তাইলে মনে রাখবা, HPO4 2 মাইনাস এটাও একটা উভধর্মী, HPO4 2 মাইনাস এটাও একটা উভধর্মী। এটা একটা ত্যাগও করতে পারবে হাইড্রোজেন, একটা গ্রহণও করতে পারবে, সো এটাও একটা উভধর্মী। ত্যাগ করলে হয়ে যাবে ফসফেট আয়ন, কি হয়ে যাবে, ফসফেট আয়ন। গ্রহণ করলে হয়ে যাবে H2PO4 মাইনাস। যারা H+ আয়ন গ্রহণ করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারে এবং ত্যাগ করতে পারে, তারা হচ্ছে উভধর্মী। এগুলো উদাহরণ দেওয়া লাগবে, যে একটা করে উদাহরণ দিতে হবে। প্রশ্নে আসবে যে তোমার HCO3 মাইনাস একটা উভধর্মী, ব্যাখ্যা করো। তখন তোমাকে একটা অ্যাসিড হিসেবে ব্যাখ্যা করতে হবে, একবার ক্ষার হিসেবে ব্যাখ্যা করতে হবে।
তাহলে আমি একটু দেখাই দিই কিভাবে ব্যাখ্যা করবা। প্রথমত সংজ্ঞা দিবা যে কাকে অ্যাসিড বলে কাকে ক্ষার বলে, কার মতবাদ অনুযায়ী, ব্রনিস্টের লাউরির মতবাদ অনুযায়ী। সো এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার সাথে বিক্রিয়া করাবা একটা ধরো হাইড্রোক্সিল আয়নকে। বিক্রিয়া করাইলে কি হবে? বিক্রিয়া করাইলে হইতে পারে এই এইচটা এখানে চলে যাবে, তাহলে হয়ে যাবে পানি আর কার্বনেট আয়ন। কি হয়ে যাবে? কার্বনেট আয়ন। তাহলে এখানে এটা কি হিসেবে কাজ করছে? এটা কি হিসেবে কাজ করছে? এটা অ্যাসিড রূপে কাজ করছে। কি হিসেবে কাজ করছে? অ্যাসিড রূপে। কিভাবে বুঝলা? ও কিন্তু হাইড্রোজেন আয়ন ত্যাগ করছে, মানে দিয়ে দিছে। সুতরাং এটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। তাহলে অনুবন্ধী অম্ল কোনটা? অনুবন্ধী অম্ল হচ্ছে এটা। এটা হচ্ছে অনুবন্ধী অম্ল, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। ঠিক তেমনি ভাবে এখন কি, সে যদি গ্রহণ করতে চায়, একটা গ্রহণ করতে চায়, হাইড্রোজেন আয়ন গ্রহণ করলো, তাহলে কি হয়ে যাবে? কার্বনিক অ্যাসিড। তখন এটা 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 হয়ে যাবে ক্ষার। এটা কি হয়ে যাবে? ক্ষার। এটা তখন কাজ করবে ক্ষার হিসেবে বা ক্ষারক হিসেবে। ওকে, বুঝতে পারছো? এইভাবে করে উদাহরণ দিবে একটা করে সবার। তাহলে এইটার উদাহরণ এক যেটা দিলাম, ওইটার উদাহরণ এটা একই দিবা, একই দিবা। বাইসালফেট, H2PO4 মাইনাস, HPO4 2 মাইনাস, এভাবে করে সবগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ছুটি দিয়ে দেন। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো এখনই। আর একটা কোশ্চেন শুধু করাই দেই, সেটা হচ্ছে এখনই ছুটি দিয়ে দেবো 1 মিনিট। শক্তিশালী ক্ষারকের, আচ্ছা এটা লেখো, শক্তিশালী অম্লের অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক দুর্বল হয় কেন? দেখো শক্তিশালী অ্যাসিড কোনটা? এটা হলো শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। যখন সে ভাঙবে তখন কি উৎপন্ন করবে? H+ আর SO4 মাইনাস। এটা একটা দুর্বল ক্ষারক, এটা একটা কি? দুর্বল ক্ষারক। তাহলে এটা কিন্তু অনুবন্ধী ক্ষারক, এটা অনুবন্ধী ক্ষারক হবে না? কারণ যার সাথে H+ যুক্ত হবে সেটা হবে অনুবন্ধী অম্ল, আর এটা হবে অনুবন্ধী ক্ষারক। এটা একটা দুর্বল ক্ষারক। তাহলে মনে রাখবা, শক্তিশালী অম্লে অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়, আর তোমার দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক শক্তিশালী হয়, উল্টাটা হবে। বুঝতে পারছো? দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক শক্তিশালী হয়, শক্তিশালী অম্লের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয়। সিম্পল। ওকে, তাহলে আরেকটা উদাহরণ দিলে, এই যে দেখো পানি। পানি যখন ভাঙে কি হয় বলো? H+ আর হাইড্রোক্সিল মাইনাস। এই যে হাইড্রোক্সিল মাইনাস, এটা কি অনুবন্ধী ক্ষারক না? এটা কি শক্তিশালী না বলো? যাদের মধ্যে হাইড্রোক্সিল থাকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সবাই কিন্তু শক্তিশালী ক্ষারক। সো এখানে অনুবন্ধী ক্ষারকটা কি শক্তিশালী হয়ে গেল না? তাহলে দুর্বল অম্লের, পানি কিন্তু একটা দুর্বল অম্ল, জানো তো নাকি? যেগুলো আমরা পানি খাই এগুলো কিন্তু অম্ল এক ধরনের। একদম বিশুদ্ধ পানি আছে না, 100% বিশুদ্ধ পানি, এরা হচ্ছে নিরপেক্ষ, কারণ এদের pH 7 থাকে। কিন্তু আমরা যে পানিগুলো খাই এগুলোর pH কিন্তু 7 না, মোটামুটি 6 থেকে 7-এর মাঝামাঝি এরকম থাকে। সো একদম 7 থাকে না। ওকে, তাহলে এগুলো মনে রাখবা। তাহলে আজকে পর্যন্ত থাকলো, হ্যাঁ? ঠিক আছে, যাও।